সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। আচ্ছা, প্রথম খেয়াল করো আমরা পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। তার আগে জানতে হবে আসলে পার্টিসিপল জিনিসটা কি। এখানে যে পার্টিসিপলটা সেটা হলো আইএনজি যুক্ত ভার্ব। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা তো সবাই আছো ভালো? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, কতজন হয়েছে জানেন? কয়জন? স্যার 39। একটু পরেই হয়ে যাবে না সব। আচ্ছা, আমরা একটু একটু করে শুরু করতে থাকি আর সবাই মোটামুটি লিংকে জয়েন হতে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখি যে আসলে পার্টিসিপল কি। আইএনজি যুক্ত ভার্ব, এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। এখানে পার্টিসিপল বলতে এই প্রেজেন্ট পার্টিসিপল কি বোঝানো হয়েছে, এই পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করি এবং কম্পাউন্ড করি একটু খেয়াল করো। যেমন ধরো বাক্যটা এরকম লেখা আছে যে হ্যাভিং forgotten her, comma, I went away. মানে তাকে ভুলে আমি চলে গেলাম। এই যে হ্যাভিং, এটা হলো তোমার পার্টিসিপল। এই পার্টিসিপল যুক্ত সিম্পলকে আমরা যখন কমপ্লেক্স করব তখন এই সেন্টেন্সটা আমরা বারবার করে দেখব যে সেন্টেন্স দ্বারা কি সময় বোঝাচ্ছে না কারণ বোঝাচ্ছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে সিম্পল থেকে তুমি যখনই কমপ্লেক্স করবা ওই সেন্টেন্স দ্বারা যদি সময় বোঝায় তাহলে কমপ্লেক্সের শুরুতে হোয়েন বসাইতে হবে, আর যদি কারণ বোঝায় তাহলে সিন্স অথবা এস। হ্যাঁ, তাহলে কি মনে রাখবা সব সময় যে পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্স দ্বারা যদি সময় বোঝায় তাহলে বাক্যের শুরুতে হোয়েন বসাতে হয়। হ্যাঁ, আর কারণ বুঝাইলে সিন্স অথবা এস বাই সিন্স। এটা যে কোনো সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে ওই সেন্টেন্স দ্বারা সময় বুঝালে শুরুতে হোয়েন, কারণ বুঝাইলে সিন্স অথবা এস। যাই হোক, আমরা পার্টিসিপল যুক্ত সেন্টেন্সে দেখতেছি হ্যাভিং ফরগটেন হার, তাকে ভুলে আই ওয়েন্ট অ্যাওয়ে, আমি চলে গেলাম। আসলে তাকে ভুলে যাওয়ার কারণে আমি চলে গেছি, আমি যখন ভুলে গেছি তার কথা ভুলে গেছি আমি চলে গেছি। আসলে ভুলে যাওয়ার কারণে না, কিন্তু আমি যখন ভুলে গেছি তখন চলে গেছি, সময় বুঝেছি। যে কোনো পার্টিসিপল যুক্ত যে কোনো সিম্পলকে কমপ্লেক্স করতে গেলে তুমি এরকম ভাবে বারবার করে দেখবা যে সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে। এখানে সময় বোঝাচ্ছে, আমি কমপ্লেক্সের শুরুতে লিখবো হোয়েন। হ্যাঁ, হোয়েন লিখবো। কারণ বুঝাইলে সিন্স অথবা এস, আর সময় বুঝাইলে কি বসবে? হোয়েন। কারণ বুঝাইলে সিন্স অথবা এস বসাইতে হবে, আর সময় বুঝাইলে হোয়েন বসাতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার এই পার্টিসিপল যুক্ত অংশে সাবজেক্ট আছে কি? আপনার নাম্বারটা লেখা দিলে ভালো হতো। নাম্বার এখন আচ্ছা, আমি এখন লিখে দিই, তোমরা একটু খেয়াল করো। 01716 401592। পাশে এক জায়গায় লিখে রেখে দাও, পরে কথা হবে। যাই হোক, আমরা দেখব যে হোয়েনকে শুধু কমপ্লেক্সে বসবে। হ্যাঁ, শুধু কমপ্লেক্সে বসবে, আর কোথাও। তাহলে
জি স্যার। সেন্টেন্স দ্বারা সময় বুঝালে শুরুতে হোয়েন বসাবা আর কারণ বুঝালে সিন্স অথবা এস। এখন দেখো এটা হলো পার্টিসিপল যুক্ত অংশ, এই কমা এর পূর্ব পর্যন্ত। দেখো এই পার্টিসিপল যুক্ত অংশে কি সাবজেক্ট আছে? না, না। এখানে কোনো সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট থাকতো সেটা হোয়েনের পর বসাইতে। যেহেতু এখানে সাবজেক্ট নাই, সবসময় মনে করবা যে প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে তাহলে এই দ্বিতীয় বাক্যের সাবজেক্টটাই এখানে আবার লিখবে। সেই ক্ষেত্রে এখানে কোনো নাউন থাকলে নাউনটা প্রথমে লিখবা, পরবর্তীতে সেটা প্রনাউন লিখবে। তাহলে যেহেতু সাবজেক্ট নেই, আমি দ্বিতীয় বাক্যের সাবজেক্ট লিখলাম। লেখার পর তুমি খেয়াল করো দ্বিতীয় বাক্যের ভার্বটি কোন ফর্মে আছে? ওয়েন্ট, পাস্ট ফর্ম। তাহলে হ্যাভিং এর পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে তুমি লিখবা when I had, আর যা আছে হুবহু তাই লিখবা। when I had forgotten her, কমা দ্বিতীয় বাক্যে যা আছে তাই। হ্যাঁ, I went away। দেখো তো বুঝতে পারছো কিনা? পার্টিসিপল সেন্টেন্স, পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স দ্বারা সময় বুঝালে শুরুতে হয় বসাইতে হয়। কমা দিবেন? হ্যাঁ, এই যে এখানে হারের পরে কমা আছে। তাহলে পার্টিসিপল যুক্ত সেন্টেন্স দ্বারা সময় বুঝালে শুরুতে লিখবা হোয়েন, কারণ বুঝালে লিখবা সিন্স অথবা এস। প্রথম অংশের সাবজেক্ট না থাকলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা পুনরায় লিখবা। লেখার পর দ্বিতীয় বাক্যের ভার্ব অনুযায়ী এই পার্টিসিপল যুক্ত অংশের ভার্ব। তাহলে when I had forgotten her, I went away। তুমি যখন এগুলোকে কম্পাউন্ড করতে যাবা তখন প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব, এই when, since এগুলো যা আছে সব ভার্ব। তাহলে তুমি লিখবে কি I, উপযুক্ত সাবজেক্ট I had forgotten her, কমা এর পরিবর্তে লিখবা and। আর শুধু কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম অংশের সাবজেক্ট আর দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি একই হয়, দ্বিতীয়বার সেটা না লেখাই বেটার। লিখলে ভুল যাবে না, এটা না লেখাই বেটার। তাই আমি আইটা বাদ দিয়ে দিলাম কি লিখছেন স্যার? and went away। তাহলে কম্পাউন্ড হলো I had forgotten her and went away। বুঝতে পারছো? ভালো করে বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার আরেকটা দেখো আমি বুঝিয়ে দেই। যেমন ধরো সিম্পল এরকম আছে, সিম্পলে আছে ক্লোজিং দ্য ডোর, কমা হি ওয়েন্ট আউট। দরজাটি বন্ধ করে সে বাহিরে গেল। দেখো ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে, হি ওয়েন্ট আউট, সে বাহিরে গেল। এখন তুমি এই সেন্টেন্সটা পড়ে একটু চিন্তা করো, দরজা বন্ধ করার কারণে বাহিরে গেছে নাকি যাওয়ার সময় দরজা বন্ধ করছে? কোন বাক্যটা কারণ? যাওয়ার সময়। হ্যাঁ, যাওয়ার সময়। আসলে কি দরজা বন্ধ করার কারণে কেউ বাহিরে যায়? তা কিন্তু যায় না। যখন যাওয়ার দরকার হয় যাওয়ার সময় সে দরজাটা বন্ধ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে? সময় বুঝিয়েছে। সময়। সময় যদি বুঝায় তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা জানি সময় বুঝালে শুরুতে হোয়েন লিখব। আচ্ছা, হোয়েন। এখন দেখো পার্টিসিপল যুক্ত অংশে কি সাবজেক্ট আছে? না। না। তাহলে কি করবা? দ্বিতীয় বাক্যের সাবজেক্টে লিখবা হি। এরপর দেখো দ্বিতীয় বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে। এখন এই ক্লোজিং এর পাস্ট ফর্ম কি? ক্লোজড। ক্লোজড। তাহলে when he closed the door, he went out। আবার কম্পাউন্ড যখন করবা প্রথমেই উপযুক্ত সাবজেক্ট হবে। তাহলে উপযুক্ত সাবজেক্ট কি? এই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের টেন্স অনুযায়ী ভার্ব লিখবা। হি closed the door and আর কমা তোমার পরিবর্তে বসে and went out। গুড। ভালো করে বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। কথা বলতেছে। খুব ডিস্টার্ব করে। ডিস্টার্ব করো না। নিচে যদি কারো ভালো না লাগে সে বের হয়ে যাও, কিন্তু অন্যকে ডিস্টার্ব করো। এবার তোমরা করো, তোমরা করার চেষ্টা করো। আমি বাক্য লিখে দেই। যেমন ধরো এরকম লিখেছি যে being poor,
he cannot buy a new dress. দেখো being poor গরিব হওয়ায় he cannot buy a new dress. সে নতুন জামা কিনতে পারে না। আচ্ছা, এটা কি সময় বোঝাচ্ছে না কারণ বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। কারণ বোঝাচ্ছে। আমরা যখন কমপ্লেক্স করতে যাব কারণ বুঝাইলেই প্রথমে আমি হয় সিন্স অথবা অ্যাজ লিখব। এটার যে কোনো একটা যার যেটা ভালো লাগে লিখব। এই ক্ষেত্রেও দেখো প্রথম অংশের সাবজেক্ট নেই, মানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি। দ্বিতীয় বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে দেখো? ক্যান প্রেজেন্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মে। তাহলে বিইং এর প্রেজেন্ট ফর্ম কি? am is are। তাই না? তাহলে সিন্স হি ইজ poor, কমা দ্বিতীয় বাক্যে যা আছে he cannot buy a he cannot buy a new dress. He cannot buy a new dress. আর তুমি যখন কম্পাউন্ড করবা প্রথম উপযুক্ত সাবজেক্ট টু ভার্ব, he is poor and cannot buy a new dress. cannot Buy a new dress. এটা তোমরা বুঝতে পারছো? আমরা এই যে দুই তিনটা एग्जांपल আলোচনা করলাম, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট নেই, তাই না? এখন তুমি খেয়াল করো যে পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট যদি থাকে, যে সাবজেক্ট থাকলে কি আমি সাবজেক্ট ধার করব? নো। যেমন ধরো বাক্যটা তোমার এরকম আছে যে সিম্পলে লেখা আছে তা স্যার বিং এর পরে কি লেখছেন? the sea water এতক্ষণে the sea water আর নেট প্রবলেম being salty, the sea water being salty, comma we could not drink it. দেখো the sea water being salty, সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় we could not drink it, আমরা এটা পান করতে পারলাম না। এবার একটা জিনিস খেয়াল করো, প্রথম অংশেও সাবজেক্ট আছে the sea water, দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে we। আচ্ছা, এখানে পার্টিসিপল কোনটা? এখানে পার্টিসিপল হলো বিং। the sea water being salty, সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় we could not drink it, আমরা এটা পান করতে পারলাম না। এই সেন্টেন্স দ্বারা তাহলে কি বুঝাইছে? সময়, কারণ কারণ বুঝাইলে আমরা প্রথমেই হ্যাঁ কারণ অথবা এজ যে কোনো একটা লিখবা। এখন প্রশ্ন হলো যে পার্টিসিপল যুক্ত অংশে যেহেতু সাবজেক্ট আছে, তাহলে কিন্তু আমার সাবজেক্ট আর ধার করতে হবে না। তাহলে আমি এখানে লিখব যে সিন্স অথবা অ্যাজ দা সি ওয়াটার। এখন আছে বিইং, পরের বাক্যটা দেখো কুড আছে পাস্ট ফর্ম, তাহলে বিইং এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। সিন্স অথবা অ্যাজ দা সি ওয়াটার ওয়াজ সল্টি, কমা we could not drink it, দ্বিতীয় বাক্য যা আছে we could not drink it, মানে দ্বিতীয়টা যা আছে তাই। আবার কম্পাউন্ডে লিখবা স্যার কথা রিপিট আছে। এফ ফাইমা দট মিউট কর। the sea water was salty and we could not drink it. এই ক্ষেত্রে দেখো ইটের পরে এন্ড এর পরে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বাদ যায়নি কেন? প্রথম অংকের সাবজেক্ট হলো the sea water, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো we। সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু কম্পাউন্ডের সাবজেক্ট বাদ যাবে না। সাবজেক্ট যদি একই হয় সেই ক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে। এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আর সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, আরেকটা তোমরা করার চেষ্টা করো। সিম্পলে যেমন এরকম লেখো weather
being foul, comma, we did not go out. The weather being foul, এখানে ফাউল মানে দুর্যোগপূর্ণ বা খারাপ। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে, ওয়েদার মানে কি আবহাওয়া, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে আমি যখন এটাকে কমপ্লেক্স করব, এই সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে? কারণ তাহলে তোমাকে হয় সিন্স অথবা অ্যাজ বসাইতে হবে। আর প্রথম অংশে দেখো সাবজেক্ট আছে দা ওয়েদার, since as the weather was, যেহেতু দেখো দ্বিতীয় পাস্ট টেন্স আছে, did not আছে, তাহলে এখানে being এর পরিবর্তে was আর বসাবো। since অথবা as the sea water was foul, comma, we did not go out, we did not go out। আর কম্পাউন্ডে লিখবা কি? and দ্বারা যুক্ত করতে। and the weather was foul and we did not go out. The weather was foul and we did not go out। তাহলে আশা করি যে এই পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করতে হয় বা কিভাবে কম্পাউন্ড করতে হয় সেটা বুঝতে পেরেছো। জি তাই না? এই নিয়মে কি কারো সমস্যা আছে? আচ্ছা না স্যার। আচ্ছা, তাহলে আমরা পার্টিসিপল যুক্ত অংশটা বাদ দিয়ে দিতে পারি। এবার আমরা দেখি স্যার কেমন যেন একটা শব্দ হইতেছে, ডিস্টার্ব করছে। আটে সিলে সিলে করিস না স্যার, কখন থেকে জানি শব্দ হচ্ছে স্যার। ধরো বিকজ অফ, ওয়িং টু বা ডিউ টু, এই বিকজ অফ, ওয়িং টু বা ডিউ টু যুক্ত সিম্পলকে আমরা যখন কমপ্লেক্স করব, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এদের অর্থই হইল কারণে বা জন্যে। তাহলে এগুলো দ্বারা কিন্তু সরাসরি কারণ বোঝাচ্ছে। বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? সরাসরি কারণ বোঝাচ্ছে। কত ডাবল আছে? গ্যালাক্সি M31 শব্দ করতেছি। শব্দ করে না, যদি কারো ভালো না লাগে সে বের হয়ে যাও। আর এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু আর সংযোগ দেওয়া হবে না। করে না, যার ভালো না লাগবে সে ক্লাস থেকে বের হয়ে যাবে। কিন্তু বাকি গ্যালাক্সি M31 এটা মিউট করে দেন। হ্যাঁ, অনেক শব্দ এসেছে। অনেক শব্দ। সবাইকে মিউট করে দেন তো। Because of my illness, comma, I did not go to school. অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। এই ক্ষেত্রে যদি এখানে বিকজ অফ, ওয়িং টু বা ডিউ টু থাকে, তোমাকে মনে রাখতে হবে যে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু এগুলো দ্বারা কারণে বা জন্যে বোঝায়, মানে সরাসরি এগুলো দ্বারা কারণ বোঝায়। কারণ যদি বোঝায়, আমরা যদি সেটাকে কমপ্লেক্স করতে চাই, আমরা কিন্তু আগে বলেছি যে সিম্পল সেন্টেন্স দ্বারা কারণ বুঝালে কমপ্লেক্স করতে গেলে আওয়াজ আসতেছে। প্রথমে সিন অথবা এস, সিন অথবা এস প্লাস দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আই। এবার দেখো দ্বিতীয় বাক্যে পাস্ট টেন্স আছে, কিন্তু দুঃখের বিষয় হলো প্রথম অংশে ভার্ব নেই। গ্যালাক্সি M31 দেখো প্রথম অংশে যদি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। প্রথম অংশে ভার্ব না থাকলে কি ব্যবহার করতে হবে? টু বি ভার্ব। টু বি ভার্ব। আর আরেকটা বিষয় হলো তুমি যখন টু বি ভার্ব ইউজ করবা তখন নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ লিখতে হবে। এখানে যেহেতু ভার্ব নেই তাহলে আমি টু বি ভার্ব ব্যবহার করব। তাও কিভাবে? দেখো পরেরটা আছে ডিড নট, মানে পাস্ট টেন্স আছে, তোমাকে ওয়াজ আর ব্যবহার করতে হবে। আই ওয়াজ, হ্যাঁ, সিন্স আই ওয়াজ। এখন ওয়াজ এর পরে তো তার ইলনেস হতে পারে না, এই ইলনেস এর পরিবর্তে তুমি এটাকে অ্যাডজেক্টিভ করে দিলে। সিন্স আই ওয়াজ ইল, কমা, আই ডিড নট গো টু স্কুল। স্যার কমপ্লেক্সটা আবার একটু বুঝিয়ে দিন। কমপ্লেক্সটা না আবার দেখো, একটা জিনিস খেয়াল করবা, যেখানে বিকজ অফ লিখছি না,
এই বিকজ অফ এর জায়গায় বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু এই জাতীয় শব্দ থাকতে পারে। এই সবগুলোর অর্থ হলো কারণে বা জন্য। বিকজ অফ মানেও কারণে বা জন্য, ওয়িং টু মানেও কারণে বা জন্য, ডিউ টু মানেও কারণে বা জন্য। তাহলে সেন্টেন্স দ্বারা যদি কারণ বোঝায়, আমরা কমপ্লেক্স করতে গেলে শুরুতে সিন্স ব্যবহার করব বা অ্যাজ ব্যবহার করব। আচ্ছা, এই জন্য আমি সিন্স অথবা অ্যাজ ব্যবহার করলাম। দেখো প্রথম অংশের সাবজেক্ট নেই, সো দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা আমি এখানে লিখলাম। লেখার পর আরেকটা বিষয় খেয়াল করো, প্রথম অংশে ভার্বও নাই। যদি ভার্ব থাকে তাহলে তো সেটা আমরা ব্যবহার করব, আর যদি না থাকে, ভার্ব যদি না থাকে তখন মনে করবো যে আমাকে এখানে টু বি ভার্ব ইউজ করতে হবে। পরের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যামিজার লিখবা, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার লিখবা, এরকম ভাবে টু বি ভার্ব ইউজ করলা। আর যখন অ্যামিজার ওয়াজ ওয়ার লেখলা তখন এই নাউনটাকে অ্যাডজেক্টিভ বানায় দিতে হবে। এই জন্য আমি লিখলাম সিন্স আই ওয়াজ ইল আই ডিড নট গো টু স্কুল। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। যেতে পারিনি। আবার কম্পাউন্ডে এ হোয়েন সিন্স অ্যাজ এগুলা সবকিছু বাদ, প্রথমে উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব। তাহলে তুমি কি লিখবা? I was ill and did not go to school. Ill and did not go to school. Assalamualaikum. Did not go to school. I was ill and did not go to school. ভালো করে বুঝতে পারছো? স্যার ওয়াজ এর পর কি লিখছেন? I was ill and did not go to school. আচ্ছা, এবার আমরা দেখি তাহলে এই নিয়ম বাদ দেওয়া যায়। আচ্ছা, আবার আমরা দেখি ইনফিনিটিভ যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয়। ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভাব। ধরো সিম্পল সেন্টেন্সে এরকম আছে, হি comes here to read. এখানে শুধু টু আছে বা ইন অর্ডার টু থাকতে পারে। এই টু অথবা ইন অর্ডার টু যুক্ত সিম্পলকে তুমি যখন কমপ্লেক্স করবা সাবজেক্ট এবং ভার্ব ঠিকই লিখবা। তাহলে কমপ্লেক্সে আমি লিখবো হি comes here। এখন এই টু অথবা ইন অর্ডার টু এগুলোর পরিবর্তে তোমাকে লিখতে হবে সো দ্যাট। এখন একটা বিষয় খেয়াল করো, যেহেতু কমপ্লেক্স মানেই দুই অংশেই সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। এখন দেখো প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব আছে, দ্বিতীয় অংশের সাবজেক্ট ও ভার্ব নেই। যদি দ্বিতীয় অংশ না থাকে সেই প্রথম বাক্যের সাবজেক্টটা এটা আবার লিখবে হি ক্যান রিড। এরপরে এই ভার্বটা যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এরপরে ক্যান অথবা মে লিখবা, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড অথবা মাইট। তাহলে হি কামস হিয়ার সো দ্যাট হি ক্যান বা মে, বাকি রইল কি রিড। রিড, হি কামস হিয়ার সো দ্যাট হি ক্যান রিড বা হি মে রিড। সেখানে কমপ্লেক্স আবার বুঝিয়ে দেন। আবার কম্পাউন্ড যখন করবা প্রথম উপযুক্ত সাবজেক্ট ও ভার্ব, হি কামস হিয়ার সো দ্যাট এর পরিবর্তে and he can read। হি কিন্তু না দিলেও হবে, তাই না? যেহেতু দুই বাক্যের সাবজেক্ট এক, এই দ্বিতীয়টা ব্যবহার না করলে। তাহলে আমরা আবারও খেয়াল করি, শুধু টু অথবা ইন অর্ডার টু যুক্ত সিম্পলকে তুমি যখন কমপ্লেক্স করবে প্রথমে সাবজেক্ট টু ভার্ব অর্থাৎ টু বা ইন অর্ডার টুর আগ পর্যন্ত যা আছে হুবহু লিখবে। হি কামস হিয়ার কমপ্লেক্সে হি কামস হিয়ার, এই টু বা ইন অর্ডার টু বাদ দিয়ে লিখবা সো দ্যাট। ঠিক আছে? লেখার পর এবার দেখো দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব নাই, বরং প্রথম অংশে আছে। তাহলে এই প্রথম অংশের সাবজেক্টটা সো দ্যাট এর পরে তুমি আবার লিখবে। লেখার পর প্রথম অংশের ভার্বটা খেয়াল করবে, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এখানে ক্যান অথবা মে লিখবা, আর যদি পাস্ট টেন্সে থাকে কুড অথবা মাইট লিখবা, তারপর বাকি অংশ। তাহলে হি কামস হিয়ার সো দ্যাট হি ক্যান রিড বা হি মে রিড। আর কম্পাউন্ড যখন করবা সাবজেক্ট টু ভার্ব হি কামস হিয়ার, এই সো দ্যাট টু এগুলা বাদ দিয়ে এন্ড লিখবা, and he can read বা সাবজেক্ট বাদ দিয়ে দিলে চলে। বুঝতে পারছো? কারো সমস্যা আছে? না স্যার। আরেকটা দেখো আমার সাথে সাথে আবার বুঝিয়ে দেন। কেন আবার বুঝাইলাম? তুমি তখন ঘুমাইছিলা। আরেকটা খেয়াল করো। স্যার ঘুমাইছিল তখন স্যার। We eat
কেবল উঠলো লিভ। এই হাত মুখ আমরা বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ। তাহলে আমরা কি করব, এটাকে যদি আবার কমপ্লেক্স করতে যাই, এই সাবজেক্ট ও ভার্ব থেকে লিখব উই ইট সো দ্যাট উই মে So that we can. হ্যাঁ, উই ইট সো দ্যাট উই মে অথবা ক্যান যাই দাও, উই মে লিভ অথবা উই ক্যান লিভ, তাই না? আর কম্পাউন্ডে লিখবা উই ইট We eat and we And- live. এন্ড মে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, মে লিভ। চমৎকার, ভালো করে বুঝতে পারছো না? জি আর কোনো প্রবলেম আছে? জি স্যার স্যার এরপর আমরা দেখি তোমার পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ যদি নাউনের পূর্বে বসে। এটা খুব সহজ, দেখো মানে সিম্পল সেন্টেন্স এরকম হইলো যে আই saw a flying bird. I saw a flying bird. আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। I saw a bird with flying With এই flyingটা হলো পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, এটা হলো তোমার নাউন। যদি এরকম হয় তাহলে তুমি লিখবা I saw a bird flying লেখার পরে উপযুক্ত একটা রিলেটিভ প্রনাউন। এটা যদি মানুষ হইতো তাহলে মানুষের পরে হু, ব্যক্তির পরে হু বসে, আর ব্যক্তি বাদটা অন্য কিছু হলে হুইজ, হোয়াট অথবা দ্যাট। তাহলে I saw a bird which was flying. হ্যাঁ, which was একটা টু বি ভার্ব ব্যবহার করবা আগের ভার্ব অনুযায়ী। এটা প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে আমি যা, পাস্ট টেন্সে থাকলে was, তারপরে অ্যাডজেক্টিভটা বসাই দিবা, which was flying. flying. I saw a bird which was flying. আবার কম্পাউন্ডে তুমি লিখবা I saw a bird A bird. And it was And- flying. এখন এই বার্ডের উপযুক্ত একটা প্রোনাউন, তাহলে আমরা জানি মানুষ হইলে হি সি বসে, আর মানুষ বাদ অন্য কিছু হইলে তার পরিবর্তে সিঙ্গুলারে ইট বসে, প্লুরালে দে বসে। তো বার্ড সিঙ্গুলার আছে, তাহলে ইট ওয়াজ Flying. flying. I saw a bird and it was flying. 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 এখন এই যে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের আগে পড়ছে, ওটা তো নাউনের পরেও থাকতে পারে, পরেও যদি থাকে একই ভাবে চেঞ্জ করবে। আমি একটা পরে দিয়া দিই, এটা তোমরা করো আমার সাথে সাথে। যেমন I saw the boy crying. I saw the I boy saw crying. the boy. তাহলে Saw তুমি the কি boy লিখবা? who was was I crying. saw a boy who I saw the Was boy. crying. হ্যাঁ, যেহেতু বয় মানুষ এই জন্য আমি এখানে হু লিখবো, তাই না? Who was crying. crying. আর কম্পাউন্ডে কি লিখবা? I saw the I boy saw and the boy he and was he was crying. crying. হ্যাঁ, I saw the boy And He was and crying. he was he crying. was Crying. এই হিটা কোথায় থেকে পেলে? এই হিটা কোথায় থেকে পেলে? এই যে অবজেক্ট, তাই না? হ্যাঁ, এই অবজেক্টটিকে কিন্তু তুমি এখানে হি ব্যবহার করেছো। বুঝতে পারছো কি ভালো করে? জি স্যার Yes, sir. আচ্ছা, তাহলে এই নিয়ম বাদ দাও। এরপরে আমরা দেখি সিম্পল সেন্টেন্সে যদি তোমার ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, তাহলে মনে করবা কমপ্লেক্সে দো অথবা অলদো এবং কম্পাউন্ডে বাট বসে। But মানে সিম্পল সেন্টেন্সে যেটা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এটাই কমপ্লেক্সে যে হবে দো অথবা অলদো, এবং কম্পাউন্ডে যে বাট হবে। but হ্যাঁ, যেমন ধরো এরকম লেখা আছে বাট হবে। spite of his ইন reading. স্পাইট, ইন আলাদা দিবা, স্পাইট অফ আলাদা। ইন স্পাইট অফ হিজ রিডিং মোর, in spite of his reading more, comma, he fails in the active. He fails in the active. মানে তার বেশি বেশি পড়ালেখা করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করে। in spite of অথবা despite এর অর্থ হলো সত্ত্বেও, দো বা অলদো এর অর্থ হলো যদিও। সত্যি। যদিও এই in spite of despite এদের পরিবর্তে তুমি লিখবা Though he দো অথবা অলদো, যার যেটা ভালো লাগে তুমি দিবা। দো Sir, অথবা অলদো। reads এখন দ্বিতীয় বাক্যের Though সাবজেক্ট কে? he reads He. more, দো he হি। fails এখন in দেখো exam. দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট হ্যাঁ, in spite of but, তাহলে এই রিড এর প্রেজেন্ট ফর্ম কি? রিডস। তো হি, reads more. যেহেতু হি থার্ড পারসন, Reads তাই ভার্বের সাথে এসবিএস হলো। Reads তো more. হি রিডস মোর
fails কমা in the exam. হ্যাঁ দ্বিতীয় He বাক্যটা আছে fails In the exam. হ্যাঁ he fails In the exam. in the exam আর এইটাকে তুমি যখন কম্পাউন্ড করবা এইবার তোমার কি বসবে বাট বসাইতে হবে তুমি প্রথমে But- উপযুক্ত সাবজেক্ট টু ভার্ব লিখবা যে He reads more but fails in the He exam. reads more. reads more, but he fails in the exam. but fails in the exam fails in the Exam. exam he reads more but fails in the exam তুমি কিন্তু বিকল্প চিন্তা করবে আমি যদি তোমাকে বাট যুক্ত একটা কম্পাউন্ড দিয়ে বলি যে এটাকে তুমি কমপ্লেক্স করো তাহলে তোমার মাথায় রাখতে হবে যে বাট যুক্ত কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করতে বলে শুরুতে আমার দো অথবা অল দো ব্যবহার করতে হবে যদি বলে যে না সিম্পল করো তাহলে শুরুতে ইন স্পাইট অফ In ডিসপাইট spite of. এছাড়া কিন্তু আর কোথাও এগুলো বসবে না যেটা সিম্পল ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এটাই কমপ্লেক্সে যে দোল হবে এটাই কম্পাউন্ডে যে বাড়বে এই কথাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে ওই সিম্পল কমপ্লেক্সে অনেকগুলো নিয়ম আছে এত নিয়ম তোমাকে আর পড়তে হবে না তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে অটোমেটিক হয়ে যাবে আরেকটা করো দেখো এবার ডিসপাইট যা দেই ডিসপাইট his poverty, comma, he is honest. In spite of অথবা in spite এর পর of আছে despite এর পর of নাই despite his poverty তার দারিদ্রতা থাকা সত্ত্বেও he is honest সে সৎ তাহলে আমরা কমপ্লেক্সে কি দো অথবা অল দো He is more, but he is honest. হি এই যে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এখন এইখানে তোমার ভার্ব নেই ভার্ব না থাকলেও তোমার ওই যে আগেই বললাম এর আগে একটা নিয়ম করাইলাম যে ভার্ব না থাকলে সেক্ষেত্রে টু বি ভার্ব ব্যবহার করতে হবে যেহেতু ভার্ব নেই তাহলে আমি টু বি ভার্ব ব্যবহার করব পরের বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে তাই টু বি ভার্ব ইজ ব্যবহার করব আর যখনই টু বি ভার্ব ইউজ করব তখন এই নাউনকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে আছে পোভার্টি তোমাকে লিখতে হবে পোর Poor. ঠিক আছে হ্যাঁ দো হি ইজ পোর কমা But he is is honest. He is honest. but he is honest আর কম্পাউন্ডে করবা হি He ইজ is poor but honest. But he is poor honest. but he is And poor but honest. honest But অর্থাৎ honest. প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব হি আছে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্ব হি ইজ সো দ্বিতীয় বাক্যের সাথে যতটুকু মিলবে ততটুকু বাদ দিয়ে দেওয়া যায় এটা বুঝতে পারছো সবাই জি স্যার কারো সমস্যা আছে No, স্যার No, sir. আচ্ছা এরপরে দেখি আমরা অন্য নিয়মে চলে যাই টু ডট ডট টু যুক্ত সিম্বল যেটা এটা আরো সহজ দেখো So, হ্যাঁ এটা সবাই পারে মোটামুটি যেমন ধরো হি ইজ টু উইক to walk. টু ওয়াক সে এত দুর্বল যে হাঁটতে পারে না। যাই হোক এই টু ডট ডট টু যুক্ত সিম্বলকে আমি যদি কমপ্লেক্স করতে যাই সাবজেক্ট টু ভার্ব ঠিকই বসে হি ইজ he এই is টু এর পরিবর্তে লিখবা সো মানে ওই যে নেগেটিভের যে নিয়ম করছে সেটাই করো হি ইজ He সো is উইক so weak that he Weak cannot that he walk. cannot এই walk. পরের টু এর পরিবর্তে বসাইলা দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট অনুযায়ী একটি সাবজেক্ট আর প্রথম ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে ক্যান নট আর পাস্ট টেন্সে থাকলে আপনার হ্যান্ড Could not. প্লাস বাকি অংশ বাকি রইল কি ওয়াক Walk. হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। আবার এটাকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও তাহলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব থেকে লিখবে আর এই সো বা টু এগুলা সব বাদ এগুলা বাদ দা তোমাকে লিখতে হবে ভেরি ঠিক আছে তুমি এটা থেকে করো বা ওইটা থেকে করো সাবজেক্ট ও ভার্ব লিখলে সবকিছু বাদ দা কম্পাউন্ডে ভেরি হবে তাহলে হি ইজ ভেরি উইক আবার And এগুলা সবকিছু বাদ দা এন্ড বসাইতে and এন্ড হি ক্যান নট বা ক্যান নট ওয়াক cannot walk ক্যান নট ওয়াক ঠিক আছে জি স্যার বুঝতে পারছো কি ভালো করে this sir. স্যার আচ্ছা এরপরে আবার আমরা দেখি বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয় বাই প্লাস জিরান্ট মানে কি বাই এর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকে আর আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট জিরান আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে জিরান্ট বলা হয় তাহলে আমরা দেখব যে বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয় ধরো তোমার এরকম লেখা আছে যে বাই রিডিং মোর
by reading more, comma, you can make a good result. You can make a good result. By reading more, comma, you can make a good result. এই বাই প্লাস দেখো যে বাই এবং ভার্বের সাথে আইএনজি আছে, এটার নামই হলো বাই প্লাস। যদি এরকম থাকে তুমি কমপ্লেক্স করার সময় শুরুতে লিখবা হলো ইফ, লেখার পর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কে আছে ইউ, তাহলে ইফ ইউ। এখন এই বাই এবং আইএনজি বাদ, তাহলে বাকি রইল কি মূল ভার্বের বেস। ইফ ইউ রিড মোর, read more, ইফ ইউ রিড মোর, কমা, আর কমার পরে দ্বিতীয় বাক্য যা আছে তাই you can make a good you result. can make a good result. স্যার গুডের পরে কি লিখছেন স্যার? you can make a good result। আর এগুলোকে তুমি যখন কম্পাউন্ড করবা, ধরো সিম্পল থেকে করবা বাই এবং আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি বাদ, তাহলে কি রইলো রিড। Read more Read. and বা যদি বলে না Read কমপ্লেক্স more থেকে and করবা, তাহলে read ই and- প্লাস more সাবজেক্ট and বাদ, make a good তাহলে প্রথমে হবে কি রিড মোর, আর এই কমায়ের পরিবর্তে এন্ড, and and you can make a good result. Read more and you can make a good result. তুমি একটা জিনিস খেয়াল করো, রিড মোর তোমাকে অর্ডার করা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। কথা রিপিট আছে স্যার, কথা রিপিট আছে। হ্যালো, এবার ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে রিড মোর ইম্পারেটিভ তোমার সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এরকম কম্পাউন্ড দিয়ে দেখো রিড মোর, এখানে কিন্তু সাবজেক্ট নেই, সরাসরি ভার্বটা শুরু হয়েছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম যদি কম্পাউন্ড সেন্টেন্স কে বলে যে তুমি কমপ্লেক্স করো, তাহলে তোমার মনে রাখতে হবে এটা ই প্লাস সাবজেক্ট অ্যাফার্মেটিভ, বা এটাকে সিম্পল করো তখন মনে করতে হবে এটা বাই প্লাস জিরান্ট। এটা কিন্তু আবার তোমাকে বিকল্প চিন্তা করতে হবে, বা উল্টা নিয়মটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা তোমরা করো, এটা আমার সাথে স্যার সাথে এটা তোমরা একটা করো। প্রবলেম ছিল স্যার। কোনটা বলো? রিড মোর and you can, হ্যাঁ। you can বাদ দিয়ে বাকি অংশটা দিলে হয় না? হ্যাঁ, you can বাদ দিয়ে make a good result দিলে হয় না? না, এটা দ্বিতীয় বাক্য হুবহু যা আছে তাই লিখ। দ্বিতীয় বাক্য তো এটা বাদ দেওয়া যাবে না, কারণ এটা প্রথম অংশ তো শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় অংশ কিছু বাদ দেওয়া যাবে না, দ্বিতীয় অংশ সম্পূর্ণ লিখতে হবে। তুমি দ্বিতীয় অংশ কম্পাউন্ডে কখন বাদ দিতে পারবা? যখন প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যতটুকু মিলবে ততটুকু, তাছাড়া তো বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর এটা তোমরা করো। যেমন ধরো এরকম লেখা আছে যে by taking physical exercise, you can keep good health. You can keep good health, মানে বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা করে ইউ ক্যান কিপ গুড হেলথ, তুমি সুস্বাস্থ্য বজায় রাখতে পারো। তাহলে তুমি কমপ্লেক্স কিভাবে করবে? if প্রথমে লিখবে ইফ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কে ইউ, তাহলে ইফ ইউ টেক, বাই এবং আইএনজি বাদ, তাই না? ইফ ইউ টেক, এখন যা আছে হুবহু তাই লিখবে। If you take physical exercise. If you take physical exercise, comma you can keep good health. আর কম্পাউন্ডে কি লিখবে? ই প্লাস সাবজেক্ট বাদ, কি লিখবে? টেক ফিজিক্যাল এক্সারসাইজ, if good টেক ফিজিক্যাল এক্সারসাইজ, and কমার পরিবর্তে এন্ড, তাই না? আর দ্বিতীয় বাক্য যা আছে হুবহু তাই, and you can keep good health। ভালো করে বুঝতে পারছো এটা? স্যার কম্পাউন্ডে যদি স্যার ইউ টেক দেই, না তা দিবা কেন? তাহলে ভুল হবে তুমি যদি দাও। health মন চালিয়ে দেওয়া যাবে? হেলথ বানানে এল হবে।
বুঝতে পারছো সবাই এটা? স্যার আচ্ছা, এই হলো বাই প্লাস জিরান। এরপরে আমরা দেখি উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্স যদি হয়, ঠিক একই নিয়ম। যেখানে ইউ টেক লেখছো, অ্যাফার্মেটিভ ভার্ব লেখছো, এখানে ভার্বটা শুধু নেগেটিভ হবে, আর কিছু করতে হবে না। আর কম্পাউন্ডে যেখানে এন্ড বসাইছো, ওই ক্ষেত্রে অর অথবা আদারওয়াইজ ব্যবহার করবে। যেমন ধরো উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর comma you cannot make a good result. You cannot গোড়ার মধ্যে খাবার মানে কান ফাড়া খেলাম make a good result. এই বেলেক্স ধন দেখো উইদাউট রিডিং মোর, বেশি বেশি পড়ালেখা করা ব্যতীত ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো না। তো তুমি যখন কমপ্লেক্স করবে, এখানে দুইটা নিয়মে করা যায়। প্রথম নিয়ম হলো প্রথমে লিখবা ইফ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ইফ ইউ এবং নেগেটিভ ভার্ব, তাহলে ইউ এর পরে ডু নট, ইউ ডু নট, উইদাউট এবং আইএনজি বাদ। ইফ ইউ ডু নট রিড মোর, ইফ ইউ ডু নট রিড মোর, এইটুকু লিখতে পারো। অথবা এই ইফ ইউ ডু নট এটুকুর পরিবর্তে আনলেস ইউ রিড মোর, এটাও তুমি লিখতে পারো। তুমি কিন্তু লিখতে পারো এরকম ভাবে যে আনলেস ইউ রিড মোর, ইফ ইউ ডু নট রিড মোর অথবা আনলেস ইউ রিড মোর কমা ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। You cannot make a good result. এটাকে তুমি যখন কম্পাউন্ড করবা, ধরো এই সিম্পল থেকে করলে উইদাউট এবং আইএনজি বাদ, কি থাকলো? রিড মোর, তাই না? স্যার আর যদি বলো না আমি কমপ্লেক্স থেকে করব, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস এ ডু নট পর্যন্ত বাদ, সে একই কথা রিড মোর। বা আনলেস থাকলে আনলেস প্লাস সাবজেক্ট বাদ, সে একই কথা রিড মোর। কমা এর পরিবর্তে অর অথবা আদারওয়াইজ, তারপর যা আছে তাই। ইউ ক্যান স্যার কিছু বুঝি নাই। নট মেক এ গুড রেজাল্ট। গুড রেজাল্ট। তাহলে বুঝতে পারছি। দেখো তাহলে এই উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল কে আমরা যখন কমপ্লেক্স করব, প্রথমে লিখব ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ। উইদাউট রিডিং মোর, তাহলে কি লিখবো? ইফ ইউ ডু নট রিড মোর, তুমি যদি বেশি বেশি পড়ালেখা না করো, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আর কম্পাউন্ডে এই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বাদ, প্রথমে লিখবা রিড মোর, কমার পরিবর্তে অর অথবা আদারওয়াইজ, আর দ্বিতীয় বাক্য যা আছে তাই। ক্লিয়ার? স্যার আনলেস মানে কি? আনলেস মানে যদি না, এই যে ইফ প্লাস নট সমান সমান আনলেস হয়। এজন্য তুমি দুই ভাবে লিখতে পারো, ইফ ইউ ডু নট রিড মোর এটাও লিখতে পারবা, অথবা আনলেস ইউ রিড মোর, যদি না তুমি বেশি বেশি পড়ো। আগের বাক্য ইফ ইউ ডু নট রিড মোর, যদি তুমি বেশি বেশি না পড়ো। আর পরেরটা হচ্ছে আনলেস ইউ রিড মোর, যদি না তুমি বেশি বেশি পড়ো। একই কথা হইলো, ওই ইফ প্লাস নেগেটিভ ভার্বের পরিবর্তে আনলেস ব্যবহার করা যায়। আরেকটা তোমরা করো, স্যার যেমন লেখো উইদাউট মেকিং হ্যাস্ট, হ্যাস্ট মানে তাড়াহুড়া করা। উইদাউট মেকিং হ্যাস্ট কমা ইউ উইল মিস দ্য ট্রেন। Unless you make haste, you তাহলে will miss the তুমি train. লিখবা যে ইফ ইউ if you do not make If you do not make haste, কমা you will miss the train. you will miss the train. অথবা if you do not এর পরিবর্তে তুমি লিখতে পারো unless you make haste, you will miss the train. আর কম্পাউন্ডে লিখবা কি? make haste or otherwise you will miss the train. you will miss the train. বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন
যদি মনে করো এরকম সেন্টেন্স দেওয়া থাকলো যে তোমার আজকে তো স্যার মনে হয় 7-8টা রুল লিখে এই যে হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন জি জি স্যার। আমরা যখন ভবনে ছিলাম তখন তো স্যার রুল লিখে দিছিলেন, এখন লেখা দেওয়া আসলে লেখা দিলে বাড়িতে সুবিধা বসে হতো। পড়বে। আসলে যে বিষয়টা বাবা দেখো, যে তোমরা যখন ক্লাস করতে আবার শিখে তখন সেই ক্লাসটা 3 মাস ছিল। তোমরা সরাসরি আমার এখানে আসো, আমি বোর্ডে লিখতেছি, বুঝাই দিতেছি, তোমরা দেখতেছো। এখানে দেখা যায় যে আমার আনলিমিটেড টাইম, সমস্যা নেই। আর যখন ভিডিও ক্লাস নিতে যাচ্ছি তখন একটু সমস্যা হয়, কেউ লিখতে চাচ্ছে কেউ লিখতে চাচ্ছে না। আবার তোমাদেরও বিষয়টা খেয়াল করতে হয় যে আসলে দেখো একদিকে যে একটা ক্লাস করতে গেলে অনেক টাকা খরচ হয়। যাদের মনে করো যে ওয়াইফাই সংযোগ দেওয়া আছে তাদের তো সমস্যা নেই, কিন্তু যাদের এমবি কিনা ক্লাসটা করতে হচ্ছে তাদের জন্য মানে বিষয়টা ব্যাপক এক্সপেন্সিভ হয়ে যায়। এই জন্য আমি এরকম ভাবে বুঝাই দিচ্ছি, তোমরা মনে করো বাসায় বই দেখে দেখে সুন্দর করে পড়বে। আর তারপরেও যদি সমস্যা হয় তোমার এখন ওই যে সেলফ টিচিং এ তো কোনো নিয়ম কানুন নাই। তোমার সেলফ টিচিং বাদে ধরো ওই যে অ্যাডভান্স বই আছে, বা তোমার যে সুপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ডায়নামিক আছে, বা পটেনশিয়াল, মানে আদার্স গ্রামার যেগুলো আছে এগুলোর যে কোনো একটা বইয়ের মধ্যে দেখবা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওই চ্যাপ্টারের মধ্যে তোমার এই সিম্পল কমপ্লেক্স ঢুকানো আছে। তোমরা বাতেন স্যার তো সবই লিখে দিছে। সেই বাতেন স্যারের কথা বাদ দে। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়মিত ক্লাস করে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর যে বিষয়টা হলো যে তারপরেও যদি বই পড়ে দেখো যে বুঝতে সমস্যা হচ্ছে, তখন তুমি আমাকে সরাসরি ফোন দিও যে 017164011592। মানে দেখলা যে বই পড়তেছো তারপরে জানি কেমন তোমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে যে না এটা মনে হয় ক্লিয়ার হচ্ছে না, তখন তুমি আমাকে ফোন দিবা, স্যার এটা বুঝতেছি, তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারি। জি স্যার। আমার একটা কথা ছিল। বলো স্যার সেলফ টিচিং বইতে যে আপনারা একটা প্যারাগ্রাফ দিবেন যে জোরে বলো। ক্যাডেট, স্যার এই প্যারাগ্রাফটা নাই। হ্যাঁ বুঝতে পারি। প্যারাগ্রাফটা দিবেন হাউ টু বি এ ক্যাডেট, এটা স্যার সেলফ টিচিং বইতে নাই। ওটা তো সেলফ টিচিং বই নাই। হাউ টু বি এ ক্যাডেট, তুমি কিভাবে একজন ক্যাডেট হতে পারো, এগুলো হলো তোমার মনে করো যে ভালো করে পড়ালেখা করে এটা বানায় লিখতে হবে। তোমার নিজের ইচ্ছা এটা বানায় লিখতে হবে যে হাউ টু বি ক্যাডেট, যে কিভাবে একজন ক্যাডেট হওয়া যায়। মানে তুমি একটু চিন্তা করো যে হাউ টু বি এ গুড স্টুডেন্ট, কিভাবে একজন ভালো স্টুডেন্ট হওয়া যায়। তাহলে ইফ এনিওয়ান ওয়ান্টস টু be a good student, যদি কেউ মনে করে যে ভালো ছাত্র হতে চায়, at first he has to study a lot, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, he has to follow the rules and regulation of studying। মানে এরকম ভাবে তুমি তোমার মতো করে বানায় লিখবা। ওই সব প্যারাগ্রাফ গুলো তো আর বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? ওগুলো আমরা দেই এই জন্য যে তোমরা একটু বানায় লিখে বাসায় প্র্যাকটিস করবে, কারণ যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু কখনোই কমন পড়বে না। এগুলো দেওয়া হচ্ছে এই জন্য যে তোমরা একটু বানায় বানায় লেখা প্র্যাকটিস করবে। আর ওই ব্যাটারে এমন প্যারাগ্রাফ দেয় মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, একদম মান্য, সেই বিষয়টা সম্পর্কে তোমার একটা ধারণা দিতে হবে। জি স্যার। স্যার আপনি প্রতি ক্লাসে একটা করে স্যার প্যারাগ্রাফের ধারণা দিবেন আমাদের। একটা করে ধারণা দিয়ে দিব না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা করলে ভালো হয় যে একটা করে প্যারাগ্রাফের ধারণা দিয়ে দিলাম, তোমরা সেটা বাসায় লিখে নিবে। আরেকটা ক্লাস শেষ করার আগে আরেকটা কথা বলি। স্যার ওই যে আমাকে সংকেত দিয়ে গেলেন অফিস থেকে, যে মনে করো যে মাসের তো আজকে আবার 2 তারিখ, বাবা মাকে বললো যাতে একটু মান্থলি পেমেন্টটা করে দেয়, তাহলে তোমার টিচারদের জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে, যে আজকে এ পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো। আর পড়তে চাই যদি কোনো সমস্যা ফিল করো তাহলে আমাকে ফোন দিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো মতো করে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এই বলবান